হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের জিওগ্রাফি সিলেবাসের ইউনিট 2 অরিজিন অফ আর্থ অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত অধ্যায়টির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে সেখানে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লাসিক্যাল থিওরি বা ধ্রুপদী মতবাদ এবং মডার্ন থিওরি বা আধুনিক মতবাদ। ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ইমানুয়েল কান্টের মতবাদ এবং জিন্স ও জেফরির মতবাদকে। আজ এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের ক্লাসিক্যাল থিওরির ইমানুয়েল কান্টের যে গ্যাসীয় মতবাদ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। প্রথমে আমরা জেনে নেব যে মতবাদ এবং তত্ত্বের মধ্যে পার্থক্য কী। মতবাদের ইংরেজি প্রতিশব্দ হলো হাইপোথিসিস এবং তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো থিওরি। মতবাদ বা হাইপোথিসিস হলো কোনো ঘটনার বিবরণ যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, কেবলমাত্র যুক্তি নির্ভর কিছু ধারণা বা ভাবনার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারণা সঠিক হতে পারে আবার নাও হতে পারে। অপরদিকে তত্ত্ব বা থিওরি বলতে আমরা বুঝব কোনো ঘটনার বিবরণ যা সুনির্দিষ্ট তথ্য এবং পর্যবেক্ষণ দ্বারা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এবং যে কোনো সমস্যা সমাধানে গ্রহণযোগ্য। তাহলে এই হলো মতবাদ এবং তত্ত্বের মধ্যে মূল পার্থক্য। এবার আমরা দেখব যে ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল হাইপোথিসিস কাকে বলে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদ দীর্ঘকাল ধরে চলে আসছে, কালের সাপেক্ষে যেগুলো এখনো প্রাসঙ্গিক, যার মধ্যে অন্তর্নিহিত সত্যতা থাকলেও এখনো প্রমাণিত হয়নি, সেই সমস্ত মতবাদকে ধ্রুপদী মতবাদ বলা হয়। তোমাদের সিলেবাসে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ এবং জিন্স ও জেফরির জোয়ারি মতবাদ, এই দুটি মতবাদকে ধ্রুপদী মতবাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ইমানুয়েল কান্টের যে গ্যাসীয় মতবাদ রয়েছে সেই মতবাদ সম্পর্কে আজকের আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। 1755 খ্রিস্টাব্দে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব বা মতবাদ প্রদান করেন তা গ্যাসীয় মতবাদ নামে পরিচিত। ইমানুয়েল কান্টের এই গ্যাসীয় মতবাদ নিউটনের মহাকর্ষ তত্ত্ব ও সুইডেনবার্গের প্রাচীন নীহারিকা ধারণার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। ইমানুয়েল কান্ট তাঁর গ্যাসীয় মতবাদের ধারণা অনুযায়ী বলেছেন যে আজ থেকে বহু কোটি বছর আগে মহাবিশ্বে কিছু মহাজাগতিক বস্তুকণা, যেগুলি সৃষ্টি হয়েছিল অতি প্রাকৃতিক উপায়ে অর্থাৎ সুপার ন্যাচারালি ক্রিয়েটেড, সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মহাজাগতিক বস্তুকণা গতিহীন এবং শীতল অবস্থায় বিক্ষিপ্তভাবে মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করেছে। এই সমস্ত কঠিন বস্তুকণাগুলির মধ্যে পারস্পরিক যে মাধ্যাকর্ষণ শক্তির টান, যার প্রভাবে তারা একে অপরের সঙ্গে আকৃষ্ট হয় এবং পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের কারণে যে ঘর্ষণজনিত তাপ উৎপন্ন হয় আদি বস্তুকণাগুলির মধ্যে, সেই তাপ ক্রমশ বৃদ্ধি পায় এবং ওই তাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুকণাগুলির মধ্যে ঘূর্ণন বেগও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। উত্তাপ এবং ঘূর্ণন বেগ উভয়ই যখন বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায় বা অবস্থায় পৌঁছাবে যখন পদার্থগুলি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়ে আরও উত্তপ্ত বিশালাকার একটা নীহারিকা বা নেবুলাতে পরিণত হবে। উত্তাপ বৃদ্ধির ফলে একদিকে যেমন নীহারিকার আকার বৃদ্ধি পায়, আবার অপরদিকে ওই নীহারিকা নিজের অক্ষের চারিদিকে ঘুরতে শুরু করে, ফলে তার মধ্যে কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। কেন্দ্রাতিক বল অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার শক্তি। নীহারিকার কেন্দ্রীয় যে অংশ রয়েছে সেই কেন্দ্রীয় অংশ থেকে তার দেহস্থ যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা রয়েছে মেঘপুঞ্জের আকারে, তারা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিকর্ষজ বলের তুলনায় যখন এই কেন্দ্রাতিক বল অধিক পরিমাণে শক্তিশালী হয়, তখন নীহারিকার মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল ক্রমশ প্রসারিত হতে থাকে এবং বলয়ের আকারে বা আংটির মতো কতকগুলো স্তর নীহারিকার ধার বরাবর অর্থাৎ প্রান্ত সীমা থেকে ছিটকে বাইরে বেরিয়ে যেতে চায় এবং শীতল ও ঘনীভূত হয়ে এক একটি গ্রহে পরিণত হয়। নীহারিকার এই অবশিষ্ট উত্তপ্ত অংশটি সূর্যরূপে অবস্থান করে। নীহারিকার মধ্যভাগ যখন ক্রমশ প্রসারিত হয় এবং বলয় আকারে নীহারিকার প্রান্ত ভাগ থেকে
ছিটকে যায় বলয় আকারে। এই সমস্ত ছিটকে যাওয়া অংশগুলি পরবর্তী সময়ে শীতল এবং ঘনীভূত হয়ে আজকের পৃথিবীর মতো আরও অন্যান্য গ্রহের সৃষ্টি করেছে। এবং অবশিষ্ট যে নীহারিকার কেন্দ্রীয় অংশটি পড়ে থাকলো, কেন্দ্রস্থ অংশ, সেটি আজকের সূর্যরূপে অবস্থান করছে। এইভাবে সৃষ্টি হওয়া নতুন গ্রহগুলি থেকে ঠিক একই প্রক্রিয়ায় একাধিক উপগ্রহেরও সৃষ্টি হয়েছে। ইমানুয়েল কান্টের যে গ্যাসীয় মতবাদ, এই মতবাদের গুরুত্ব বা তাৎপর্য আমাদের কাছে অনেকটাই বেশি। কারণ কান্টের এই মতবাদটি অনেক বেশি সহজ সরল ও যুক্তিনির্ভর হওয়ায় সাধারণ মানুষের বোধগম্য হয়। এই মতবাদটি নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির ধারণার উপরে প্রতিষ্ঠিত প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ। কান্টের মতবাদের উপর নির্ভর করেই পরবর্তী সময়ে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আরও অনেক উন্নত মতবাদ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও অস্থির, উত্তপ্ত, যা কান্টের মতবাদকেই সমর্থন করে। ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদের সমালোচনা বা ত্রুটিযুক্ত দিকগুলি হল, এই মতবাদটিতে আদি বস্তুকণার উৎসের কোনো উল্লেখ নেই। ইমানুয়েল কান্ট প্রথমেই ধরে নিয়েছিলেন যে অতি প্রাকৃতিক উপায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা মহাবিশ্বে অবস্থান করত, কিন্তু এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা কিভাবে মহাবিশ্বে এলো তার কোনো সঠিক উৎস ব্যাখ্যা ইমানুয়েল কান্ট দেননি। দ্বিতীয়ত, কান্টের মতবাদটি সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়নি। তৃতীয়ত, আদি বস্তুকণার সংঘর্ষের মাধ্যমে নীহারিকার মধ্যে যে ঘূর্ণনের ধারণা, সেই ধারণা কিন্তু কৌণিক ভরবেগ সংরক্ষণ নীতিকে মেনে চলেনি। চতুর্থত, আধুনিক বিজ্ঞানীরা মনে করেন যে অতি শীতল পদার্থের সংঘর্ষে বিপুল তাপ উৎপন্ন হতে পারে না। প্রাথমিক অবস্থায় অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এই আদি বস্তুকণাগুলি অতি শীতল অবস্থায় অবস্থান করত, কিন্তু হঠাৎ করে এই শীতল পদার্থের মধ্যে সংঘর্ষের ফলে বিপুল তাপ উৎপন্ন হওয়াটা যুক্তিসঙ্গত নয়। পঞ্চমত, এই মতবাদ অনুসারে গ্রহ উপগ্রহ একই দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ও ইউরেনাস দক্ষিণ থেকে উত্তরে আবর্তন করে। এমনকি বৃহস্পতি ও শনি গ্রহের যে উপগ্রহগুলো রয়েছে তারাও উল্টো দিকে আবর্তন করে, যা এই মতবাদকে সমর্থন করে না। তাহলে আমরা দেখলাম ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদের মূল ভিত্তি কী ছিল, এই তত্ত্বের মূল বক্তব্য কী, সেই সঙ্গে এই তত্ত্বের গুরুত্ব এবং কিছু সমালোচনামূলক দিক। পরবর্তী ভিডিওতে আমরা জেমস এবং জেফ্রির জুয়ারি মতবাদ সম্পর্কে আলোচনা করব।